বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে শীতাংশু। আজ একটা দেশের খবর নিয়ে আলোচনা করব, যেটা এখনকার সবচেয়ে হট টপিক, বিশেষ করে ন্যাশনাল মিডিয়াতে চলছে। সেটা হচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নির্বাচন। এই নিয়ে গত কদিন ধরেই খুব চাপানোতর চলছে। এই জন্য কি মহারাষ্ট্রে বিজেপি এবং এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী এবং শিবসেনা একনাথ সিন্ধে গোষ্ঠী, এরা তিনটে দল মিলিয়ে ক্ষমতায় এসেছে। ওখানে বেশ ভালো সিট নিয়ে, মানে পর্যাপ্ত সিট নিয়ে যাকে বলে, সেটা আমি আগে একটা ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু আগে শোনা গেছিল যে 2রা ডিসেম্বর অর্থাৎ আজকে ওখানে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শপথ গ্রহণ হবে, কিন্তু সেটা হয়নি। এখন শোনা যাচ্ছে আগামী 5 তারিখে হবে। তো এর পিছনে বহু রকম অঙ্ক চলছে। এটা সবচেয়ে এখন ভারতবর্ষের চর্চিত খবর। এবং যেহেতু এখনও পর্যন্ত বিজেপি মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করাতে পারেনি, সেই জন্য বিরোধী দলেরা খুব সমালোচনা করছে। এবং ন্যাশনাল লেভেল যে সমস্ত সাংবাদিকরা আছে, বিভিন্ন চ্যানেল আছে, ইউটিউবার আছে, তারাও খুব সমালোচনা করছে যে জিতে তো গেছে ব্যাপক ভোটে, কিন্তু এখনও পর্যন্ত বিজেপি ওখানে মুখ্যমন্ত্রী ঠিক করতে পারছে না। তো তারা আবার উল্টে বলছে যে সে তো ঝাড়খণ্ডেও বিজেপির সমর্থকরা বলছে ঝাড়খণ্ডেও তো হেমন্ত সোরেন একক মুখ্যমন্ত্রী এবং কে বাকি কারা মন্ত্রী হবে সেটা ওরাও ঠিক করতে পারছে না। তো সেটা যা হয় আর কি, একজন আরেকজনের ভুল ধরে সেটা হয়। কিন্তু এর পিছনে অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে যে আপনারা জানেন যে 2014 সালে প্রথম মহারাষ্ট্রে ক্ষমতায় আসে বিজেপি শিবসেনা। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত দেবেন্দ্র ফডনবিসের নেতৃত্বে ওখানে সরকার চলেছে। 2019 সালে, এটা একবার বলেছি, তাও বলতে হচ্ছে, 19 সালে বিজেপি শিবসেনা জোট করে ক্ষমতায় এসেছিল, মানে অধিকাংশ সিট জিতেছিল। কিন্তু উদ্ধব ঠাকরে নিজে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিজেপি শিবসেনা জোট ছেড়ে দিয়ে এনসিপি, শরদ পাওয়ার, এবং তখন এনসিপি একটা দলই ছিল, এনসিপি এবং হচ্ছে কি যে শিবসেনা কংগ্রেসের সঙ্গে জোট করে মহারাষ্ট্রে সরকার করে ফেলে এবং নিজে মুখ্যমন্ত্রী যায়। সেটা 2.5 বছর চলেছিল। এর মধ্যে সেখানে মাঝপথে 2.5 বছর পরে শিবসেনার যে একটা গোষ্ঠী একনাথ সিন্ধে, সে প্রায় 40-42 জন এমএলএ নিয়ে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে যোগ দেয় এবং বিজেপি ক্ষমতায় আসে এবং নতুন করে সরকার গঠন করে 2.5 বছরের মাথায় দল ভাঙাভাঙি হয়ে। তো এখন এরপরে সেখানে মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এবং উপমুখ্যমন্ত্রী হয় দেবেন্দ্র ফডনবিস। এর পিছনে অঙ্গনের গল্প ছিল, সেটা আমি বলছি না, আগে ভিডিওতে আমি এটা আলোচনা করেছি। এখন এইবারের জয়ের পরে প্রথম থেকেই যখন 3 নেতা দিল্লিতে এসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জেপি নাড্ডা এবং অমিত শাহ সঙ্গে দেখা করেন, যোগাযোগ করেন, তখন তারা সেখানে ফুল টুল দিয়ে এসে অভ্যর্থনা এসব হয়, সেটা আমরা বিভিন্ন ভিডিওতে এবং ফটোতে দেখেছি, ছবিতে, টিভিতেও দেখিয়েছে। তো সেটা কিন্তু হয়েছে, কিন্তু সেখানে দেখা গেছে যে অজিত পাওয়ারও খুশি ছিল আর দেবেন্দ্র ফডনবিস তো খুবই খুশি ছিল, এবং কিন্তু একনাথ সিন্ধে একদম মুখ ভার করে দাঁড়িয়েছিল। এই ব্যাপারটা চলল এবং এ পর্যন্ত সে কিন্তু একনাথ সিন্ধে মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে কিছুদিন যাবৎ সে খুব দরাদরি করছিল যে আমি মুখ্যমন্ত্রী ছিলাম, আমাকে মুখ্যমন্ত্রী করতে, ভিতরের কথা যেটা বিভিন্নভাবে জানা যাচ্ছে। তো করেছে, কিন্তু বিজেপি সেটা কোনোভাবেই রাজি হয়নি। যেহেতু বিজেপির 132টা সিট আছে, ফলে সেটা সংখ্যাগরিষ্ঠের থেকে মাত্র 10-12টা কম মাত্র, সেই জন্য তারা রাজি হয়নি এবং তারা দেবেন্দ্র ফডনবিসকেই মুখ্যমন্ত্রী হিসাবে মোটামুটি ঠিক করে ফেলেছে, যদিও সেটা এখনও পর্যন্ত আক্ষরিক অর্থে ঘোষণা হয়নি। এর মধ্যে একনাথ সিন্ধে, তার যে উচ্চাসাটা, সেই উচ্চাসাটা কিন্তু বেড়ে গেছে। তাকে বলা হয়েছে তুমি ডেপুটি সিএম হও। একদিন তো দেবেন্দ্র ফডনবিস তোমার আন্ডারে, সে তো ডেপুটি সিএম হয়ে কাজ করেছে, তোমার কিসের অসুবিধা? তুমি তো অনেক কম সিট নিয়ে আছো, যে ছেড়ে দিয়েও চলে গেলে, অজিত পাওয়ার যেহেতু সাপোর্ট করেছে, তো সেখানে কোনো সমস্যা হবে না। এবং তাছাড়াও বেশ কিছু নির্দলের মধ্যেই সাপোর্ট করতে শুরু করেছে, 5-7 জন নির্দল এমনিতেই সাপোর্ট করেছে, ছোটো ছোটো দলগুলো। তো ফলে বিজেপি এমনিতেই সরকার করতে পারবে। কিন্তু বিজেপি চাইছে না যে কোনো শরিক দলকে হচ্ছে কি যে চটিয়ে বা তার সঙ্গে সম্পর্ক খারাপ করে আবার জোর করে নিজেরা ক্ষমতায় পৌঁছে যাওয়া। তো এই অবস্থায় দেবেন্দ্র ফডনবিস যে মানে সিএম হবে, ভবিষ্যৎ সিএম হবে, এইটা একনাথ সিন্ধে কিছুতেই হজম করতে চাইছে না এবং তার আন্ডারে সে কাজ করতে চাইছে না।
এবং সে যে অন্য একজনকে ডেপুটি সিএম, তার সে এখন যেমন বলেছে যে না আমি ডেপুটি সিএম হব না, আর অন্য কেউ ডেপুটি সিএম হবে। তো অন্য কেউ ডেপুটি সিএম হলে তো তাকে তো তার নাম ঘোষণা করতে হবে, সেটাও সে ঘোষণা করছে না। কারণ তার ভয় হচ্ছে যে দলের অন্য কোনো সিনিয়র নেতাকে সে ডেপুটি সিএমের পদে বসিয়ে দেয়, যেটা বিভিন্ন রাজনৈতিক ব্যাখ্যাকাররা ব্যাখ্যা করছে, তাহলে তার কী হবে যে তার গুরুত্ব অনেক বেড়ে যাবে এবং ওর নিজের গুরুত্ব অনেক কমে যাবে। ওকে দিল্লিতে কেন্দ্রীয় একটা বড় মন্ত্রীর পদ দেওয়ার কথাও নাকি বিজেপির থেকে অফার করেছিল, সেটাও সেখানে রিজেক্ট করেছে এবং সে নিজে ডেপুটি মিনিস্টার সিএম হতেও চাইছে না এবং সে অন্য কাউকে ডেপুটি সিএম তার দলের করতেও চাইছে না। এবং যে শেষ মুহূর্তে সে যদিও অনেক চাপাচাপির পর রাজি হয়েছে যে বিজেপির সিএম হোক আমার আপত্তি নেই, কিন্তু বিজেপির থেকে ফড়নবিসকে সিএম করা চলবে না, দেবেন্দ্র ফড়নবিসকে সিএম করা চলবে না, অন্য কাউকে সিএম করতে হবে। কারণ তার যুক্তি হচ্ছে যে যেহেতু দুজন মারাঠা নেতা, অর্থাৎ একজন একনাথ সিন্ধে নিজে মারাঠা নেতা এবং অজিত পাওয়ার মারাঠা নেতা, তাহলে একজন দলিত নেতাকে হচ্ছে কি যে ওখানে বিজেপি মুখ্যমন্ত্রী করুক। এখন তুমি যদি বিজেপিকে মুখ্যমন্ত্রী করতে দায়িত্ব ছেড়ে দাও, তাদের অধিকাংশ সিটটা হচ্ছে, তা তুমি তাদের উপর বলছো কেন অমুক মুখ্যমন্ত্রী অমুককে করতে হবে তমুককে করতে হবে, তুমি সেখানে তাদেরকে সাজেস্ট করছো কেন? তুমি তো একটা খুব ছোট্ট দল এবং তোমার যে আজকে যে কদ, অর্থাৎ তোমার যে আজকে যে এই যে গুরুত্ব, সেই গুরুত্বটা বিজেপির কারণে বেড়েছে। একটা সময় তুমি দলটা ছেড়ে যে চলে এসেছিলে তার মূল কী কারণ ছিল? সে মূল কারণ ছিল যে ওখানে উদ্ধব ঠাকরে আদিত্য ঠাকরেকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে আগে এগোচ্ছিল এবং আদিত্য ঠাকরে তৃতীয় প্রজন্মের নেতা তো আদিত্য ঠাকরে, বালসাব ঠাকরে, উদ্ধব ঠাকরে, তারপর আদিত্য ঠাকরে তৃতীয় প্রজন্মের নেতা। সে একটা মন্ত্রিত্বও পেয়েছিল, ওই পরিবেশ মন্ত্রী টন্ত্রী কিছু পেয়েছিল, উদ্ধব যে মুখ্যমন্ত্রী সরকারের মধ্যে একটা মন্ত্রিত্বও পেয়েছিল। সে সবার উপর ছড়ি ঘোরাচ্ছিল ভিতরে। এটা হয় যে জুনিয়র নেতারা আমরা অন্যান্য জায়গাতেও দেখেছি। এখন যদি তামিলনাড়ু দেখেন, তামিলনাড়ুতে স্ট্যালিনের পুত্র, সে ওই রকমই করছে। উত্তরপ্রদেশে দেখা গেছে মুলায়ম সিং যাদবের ছেলে, সে ওইরকম করেছে। তো ফলে যে উদ্ধব ঠাকরে তার পুত্র স্নেহে সে হচ্ছে কি যে কিন্তু আদিত্য ঠাকরে বেশি গুরুত্ব ছিল, সেই ভয়টা তাদের একে কুড়ি করে খাচ্ছিল, সে জন্য সে দল ছেড়ে বেরিয়ে এসেছিল। এটা হচ্ছে তার মূল কারণ। এবং যে তার যে একটা গ্রেটার রোল বিজেপিতে থাকবে, সেটাকে সে মেনে নিতে পারছে না যদি সে ডেপুটি মিনিস্টার প্রাইম চিফ মিনিস্টারও হয়। এবং একটা সময় সে কিন্তু 2014 থেকে 19 সাল পর্যন্ত এই দেবেন্দ্র ফড়নবিসের মুখ্যমন্ত্রীর আমলেই সে কিন্তু একটা সাধারণ মন্ত্রী ছিল। তখন তাকে লোকে এমন কেউ চিনতই না। মহারাষ্ট্রের দু একটা জায়গায় কল্যাণ টল্যাণ ছাড়া, বিশেষ করে দু একটা জায়গা ছাড়া তাকে কেউ চিনতই না সারা মহারাষ্ট্রে। তার সেই প্রোফাইলই ছিল না। প্রোফাইল ছিল উদ্ধব ঠাকরে, প্রোফাইল ছিল দেবেন্দ্র ফড়নবিসের। এখন সেই 2.5 বছরের মুখ্যমন্ত্রীকে বিজেপি করার জন্য, তার প্রোফাইল বেড়ে যাওয়ার জন্য সে এখন আর কোনো কিছুই মেনে উঠতে পারছে না, দেবেন্দ্র ফড়নবিসকে হজম করতে পারছে না। এবং সে এখন যে লেটেস্ট দাবিটা চলেছে সেটা হচ্ছে না, একজন ব্যাকওয়ার্ড কাস্টকে থেকে কাউকে মুখ্যমন্ত্রী করতে হবে। এবং এর মধ্যে বিভিন্ন ঘটনা ঘটছে, যেমন মহারাষ্ট্রে প্রচুর পোস্টার পড়েছে দেবেন্দ্র ফড়নবিসকেই হচ্ছে যে মুখ্যমন্ত্রী করতে হবে, সেরকম বহু পোস্টার পড়েছে। এবং শেষমেশ বিজেপি হয়তো কিছুদিন মধ্যে কয়েকদিন 2-3 দিন যাবৎ শোনা যাচ্ছিল বিজেপি তাদের দলের মধ্যেই কোনো দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করা যায় কি না সেটাকে নিয়েও একটা ভাবছিল। এবং শোনা গেছে আর দুটো নাম কমসে কম উঠে এসেছিল বিজেপি দলেরই, যারা সিনিয়র কিছু নেতা যারা জিতেছে তাদেরকে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করা যায় কি না, সেটাও বিজেপি নাকি ভাবছিল। যেমন অন্য জায়গায় হয়, মধ্যপ্রদেশ হয়েছে, মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে ভোটে জিতে এসেছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে হচ্ছে যে শিবরাজ সিং চৌহানকে ওখানে না দিয়ে আপনার হচ্ছে কি যে মোহন যাদবকে দিয়ে দিয়েছে এবং তাকে দিল্লিতে তুলে নিয়ে গেছে। এবং উড়িষ্যাতেও দেখা গেছে, উড়িষ্যাতে অনেকেই ভেবেছিল যে হয়তো উড়িষ্যায় ধর্মেন্দ্র প্রধান হয়তো মুখ্যমন্ত্রী হবে, দিল্লি থেকে এসে ধর্মেন্দ্র প্রধানকে মুখ্যমন্ত্রী হবে। কেউ ভেবেছিল যে অশ্বিনী বৈষ্ণব হবে। অশ্বিনী বৈষ্ণব আদতে রাজস্থানের লোক, কিন্তু উড়িষ্যা ক্যাডারে দীর্ঘদিন কাজ করেছে, উড়িষ্যাতে তার দখল অনেক বেশি, এখানে আইএস হিসাবে কাজ করেছে, তো দীর্ঘদিন বিভিন্ন পদে ছিল, তো তাকে করবে কেউ বলেছিল, কিন্তু সেটা হয়নি। সেখানে ওই নতুন মিস্টার মাঝিকে সেখানে মুখ্যমন্ত্রী বিজেপি কথা, বিজেপি নতুন লোক নিয়ে আসা সেটা কিন্তু কোনো নতুন কথা নয়। এর মধ্যে অজিত পাওয়ার আবার ঘোষণা করে দিয়েছে যে না, বিজেপি তার মুখ্যমন্ত্রী যাকে খুশি ঠিক করুক, অর্থাৎ সেও চাইছে না কোনোভাবেই ফড়নবিস বাদ দিয়ে অন্য কারোর সাথে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করুক। কারণ ফড়নবিসের সঙ্গে, দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে অজিত পাওয়ারের একটা ভালো বোঝাপড়া আছে, ভালো সেটিং আছে। এবং অজিত পাওয়ারকে
এই জোটের মধ্যে নিয়ে আসার যে কারিগর ছিল অজিত পাওয়ারের নামে একটা বড় কিন্তু অভিযোগ আছে, এবং যে কত বেশ কিছু টাকা এদিক ওদিক করার অভিযোগ আছে যখন সে মন্ত্রী ছিল, এবং সেটা নিয়ে যাঁচপাঁচও হয়েছে এবং হচ্ছে, কিন্তু তার কোনো ফাইনাল রেজাল্ট বেরোয়নি এবং কোর্টে তাকে এখনও কনভিক্ট করেনি, অর্থাৎ সে যে দোষী সেই কনভিকশনটা তার এখনও হয়নি। সেই জন্য সে এখনও পর্যন্ত ভোটে লড়ছে, প্রচার করছে এবং মন্ত্রী হচ্ছে, এবং আগের 2.5 বছর মন্ত্রী ছিল যখন জোটে ফিরে আসে, কাকার কাছ থেকে দল ভেঙে নিয়ে ফিরে আসে মন্ত্রী হয়েছিল, কারণ কাকার কাছে তারও এই একই সমস্যা ছিল। শরদ পাওয়ার চাইছিল যে কোনোভাবে হোক অজিত পাওয়ারকে ডোমিনেট করে তার মেয়ে সুপ্রিয়া সুলেকে নেতৃত্বের একটা সারিতে নিয়ে আসা, বা ভবিষ্যতে যদি সুপ্রিয়া সুলেকে ওখানে মহারাষ্ট্রে কিছু একটা বড় পদে, অর্থাৎ মুখ্যমন্ত্রী পদে যদি কোনোভাবে বসিয়ে দেওয়া যায়, জোট সরকার যদি অনেক বেশি সিট টিট পেয়ে যায়, তাহলে পরে কিছু একটা, অর্থাৎ তার চিন্তা কীভাবে তার মেয়েকে মহারাষ্ট্রের রাজনীতিতে ভবিষ্যতের জন্য সেটিং করে যাবে। সে এমনিতে এমপি আছে, সে দিল্লিতে এমপি হিসাবে কাজ করছে এবং ওই দল এনসিপি দলের এমপি হিসাবে কাজ করছে। তো সেটার জন্য সেটা তার একটা অজিত পাওয়ার, যে কাকা কখনই তাকে হচ্ছে যে একটা বড় জায়গায় পৌঁছে দেয়নি, শরদ পাওয়ার কখনোই তাকে একটা উঁচু জায়গায় পৌঁছে দেয়নি এবং তাকে মুখ্যমন্ত্রী সে কোনোদিনই করেনি। এটা তার একটা সেই রাগ ছিল, সেই রাগেই সে সেখান থেকে বেরিয়ে এসেছিল। এখন অজিত পাওয়ার দেখছে যদি দেবেন্দ্র ফডণবীসকে না করে যদি অন্য কাউকে করে, বা যদি একনাথ সিন্ডের কথা মতো কিছু হয়, তাহলে পরে আমার যে গুরুত্ব সেই গুরুত্বটা কমে যাবে। আমি মারাঠা নেতা হিসেবে আমার যে আগামী দিনের ভবিষ্যৎটা সেটা খারাপ হতে পারে, এবং নতুন কারোর সঙ্গে আমার দেবেন্দ্র ফডণবীসের সাথে যে সেটিংটা আছে সেটা নাও হতে পারে, এবং দেবেন্দ্র ফডণবীস বেঁকে বসলে অজিত পাওয়ারকে কোনো মতেই বিজেপি ওই জোটের মধ্যে নিয়ে আসতে পারতো না। এই তার এগেনস্টে একটা স্ক্যাম, একটা ওই টাকা এদিক ওদিক করার যে স্ক্যাম আছে, একটা অভিযোগ আছে এবং সেটা তদন্ত চলছে, তাহলে তাকে কিন্তু আনতে পারতো না। এরকম একটা অবস্থায় এখন গতকাল থেকে আজকে শোনা যাচ্ছে যে না, একনাথ সিন্ধে নাকি রাজি হয়েছে যে তার ছেলে, যে একজন এমপি আছে কল্যাণ থেকে, তার নাম হচ্ছে যাই হোক কি একটা সিন্ধে, তো তাকে হচ্ছে কি যে ডেপুটি প্রাইম মিনিস্টার করার জন্য একটা প্রস্তাব দিয়েছে, এবং এই শর্তে নাকি সেটা ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্ত পর্যন্ত সেটেল হয়েছে, এবং ও হয়তো নিজেও আরও বার্গেন করে কোনো বিশেষ একটা পদ দিল্লিতে নিতে পারে, বা হয়তো মহারাষ্ট্রের রাজনীতিতেই আবার একটা বড় অন্যান্য মিনিস্ট্রির 2-3টে দপ্তর সে হয়তো দাবি করতে পারে, স্বরাষ্ট্র দপ্তর দাও, অর্থ দপ্তর দাও, এপিডব্লিউ দাও, এনভায়রনমেন্ট দাও, এই সমস্ত বিভিন্ন যে মানে দপ্তরের মধ্যে মন্ত্রীদের তো লক্ষ্য থাকে যে কোন কোন দপ্তরগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন দপ্তরগুলো থাকলে আমি আইএস আইপিএস দিকে নিয়ন্ত্রণ করতে পারবো, কোন কোন দপ্তরগুলো থাকলে আমার আরও অন্যান্য ভবিষ্যতে পার্টির জন্য সুযোগ সুবিধা বের করা যাবে, এইটা ওখানে সেই দর কষাকষি করে একটা জায়গায় হয়তো সেটেল হবে বা সেটেল হয়েছে। এবং শোনা যাচ্ছে আগামী 5 তারিখ এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে না, সেটা নাকি ওই আজাদ ময়দান আছে, আজাদ ময়দানে সেখানে হচ্ছে যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হবে, এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন, যেটা শেষ মুহূর্ত পর্যন্ত খবর, উপস্থিত থাকবেন, এবং আরও বিজেপির বিভিন্ন মন্ত্রী যারা আছেন বিভিন্ন জায়গায় তারাও সব সেখানে উপস্থিত থাকবেন, থেকে শপথ গ্রহণটা হবে। ধন্যবাদ, নমস্কার।